প্রথমটা কোনটি অংশীদার ব্যবসার মূল ভিত্তি? আমাকে আনিকা বলো একটু কষ্ট করে। চুক্তিপত্র। হ্যাঁ, দেখো সিনা, অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অবশ্যই ব্যাংকিং ক্ষেত্রে বললে 10 জন, মনে থাকবে তো? জি। আচ্ছা, অংশীদারি ব্যবসার এই অংশীদারিটা আমরা বাদ দিয়ে গেছি, এটা দিনাজপুর 21-এ আসছিল যে অংশীদারি ব্যবসা কোন ব্যবসার অনুরূপ? সমবায়, এক মালিকানা, রাষ্ট্রীয় কোম্পানি। তো অংশীদারি ব্যবসা হ্যাঁ অনেকটা এক মালিকানা ব্যবসার অনুরূপ আর কি। তারপর দেখো চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের হার কত? যদি চুক্তির অবর্তমানে বলে তাহলে অবশ্যই এটা মাথায় রাখবা, তাহলে 6% হবে। 6%। এরপর অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচে কোনটি প্রাপ্য হবেন? অবশ্যই ঋণের সুদ, কারণ চুক্তিতে উল্লেখ না থাকলেও আমাকে ঋণের সুদ দিতে হবে। তারপরে চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কিভাবে বন্টন করা হয়? এটা অবশ্যই সমান অনুপাতে। ঠিক আছে, এটা ছিল এই পৃষ্ঠার ইম্পর্টেন্ট। তারপরের পৃষ্ঠা দেখো 28 নাম্বারটা। 28 নাম্বারটা আমাকে আনিকা বলো তো। 28 নম্বর, একটি অংশীদারি কারবারের এ, বি ও সি তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2:1। বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা হলে সি এর মুনাফার পরিমাণ কত? ঠিক, তাহলে এটা কিভাবে বের করব? এটা হলো আমাদের যে মুনাফা বন্টনের অনুপাতগুলো দেয়া আছে 3:2:1, এই তিনটা আমরা যোগ করব। যোগ করার পরে বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা দেওয়া আছে, 90,000 দিয়ে 90,000টা 6 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমাদের সি চলে আসবে, কারণ যেহেতু 1 দেয়া আছে এর জন্য। ধন্যবাদ, তুমি অনেক ভালো পারো। এরপর দেখো সিনা, দেখো জি স্যার। 35 নম্বরটা দেখো। কোন অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপর কত মাসের সুদ ধরা হবে? প্রতি মাসের শুরুতে আমি বলছিলাম যে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করলে কত করে ধরতে হয়? প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে আনিকা? 6.5। হ্যাঁ, আর প্রত্যেক মাসের মাঝামাঝিতে হলে 6। আর প্রত্যেক মাসের শেষে হলে 5.5। হ্যাঁ, এক মাস পর পর উত্তোলন করলে 3.5। আর 2 মাস পর পর 2.5। আর 3 মাস পর পর হলে 1.5। আর কোনো কিছু উল্লেখ না থাকলে কোনো কিছু উল্লেখ না থাকলে অবশ্যই 6। এবার 61 নাম্বারটা দেখো। এবার 61 নাম্বারটা দেখো। বুঝি না তো। উত্তোলনের সুদ 10% হারে ধার্য করলে 10,000 টাকার জিহাদের উত্তোলনের সুদ কত? তো জিহাদের উত্তোলন, এটা কোন উদ্দীপক আগে আছে কিনা দেখবা। কোন উদ্দীপক দেওয়া নাই এর মানে, এবং কোনো কিছু বলেও নাই। ভালো করে খেয়াল করো যে উত্তোলনের সুদ 10% হারে সুদ ধার্য করলে 10,000 টাকা জিহাদের উত্তোলনের সুদ কত? তো জিহাদের উত্তোলনের সুদ কথা বলছে, কিন্তু কোনো কিছু বলে নাই যে কয় মাসের ধরবো বা কোনো কিছু টাকা বা কোনো কিছু বলে নাই। এর মানে তুমি ইজি ভাবে এটা কি এই 10,000 টাকার 10% করবা। 10,000 টাকা 10% করলে হয় কত? 1,000 টাকা। আর কোনো কিছু বলা না থাকলে আমরা কয় মাসের সুদ ধরি? কোনো কিছু যদি বলা না থাকে তাহলে কয় মাসের সুদ ধরি আনিকা? 6 মাসের। হ্যাঁ, তো আমরা যদি 10,000 টাকা 10% করি তাহলে আমার 1 মাসের সুদ 12 মাসের সুদ বের হবে। তাহলে 10,000 টাকা 10% করলে 1,000, 12 মাসের, তাহলে 6 মাসের কত হবে? অর্ধেক করে দিবা টাকাটারে, অর্ধেক করে দিবা, সরাসরি অর্ধেক করবা। 6 মাসের বললে অর্ধেক, অর্থাৎ 10,000 টাকা 10% করবো। বুঝি নাই?
হ্যাঁ 500। 500 কিভাবে টাকা। হ্যাঁ কিভাবে বের করলাম? 10,000 টাকা 10% করছি। 10,000 টাকা 10% করলে হয় 1,000, 1,000-এর অর্ধেক করলে 500। ওকে, 1000-কে 6 দিয়ে ভাগ। জি স্যার। এই অধ্যায় এই যে তারপরে একটা পৃষ্ঠা পড়লে আশা করি যে এমসিকিউ শেষ হয়ে যাবে। তারপর দেখো এখানে এই যে 72 নাম্বারটা দেখো, আমি বারবার বলতেছি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো এই শুধু এইগুলাই পড়বা তোমরা। দেখো 72 নাম্বারটা, অংশীদারের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অংশীদারের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে দুইটা জিনিস, মূলধনের সুদ আর মুনাফার অংশ। অতিরিক্ত মূলধন কখনোই এখানে আসবে না, কারণ অতিরিক্ত মূলধনটা বসবে আমার হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে। বুঝছো কি বলছি? অতিরিক্ত জি মূলধনটা স্যার। কি হিসাবে থাকবে আরেকবার স্যার? অংশীদারের বলছে অংশীদারদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে মূলধনের সুদ আর মুনাফার অংশ। অতিরিক্ত মূলধনটা বসবে অংশীদারদের মূলধন হিসাবে, এটা এখানে আসবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এইবার 73 নাম্বারের উদ্দীপকটা একটু কষ্ট করে পড়তে হবে। আনিকা একটু পড়ো। স্থান, মূল ও স্টার যথাক্রমে 1 লক্ষ, 2 লক্ষ ও 3 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। মূল ব্যবসা পরিচালনার জন্য মাসিক 2,500 টাকা বেতন পাবে। চুক্তি মতে মূলধনের ওপর 10% সুদ ধার্য করা হবে। বছর শেষে মুনাফার পরিমাণ ছিল 1,50,000 টাকা। 73 নম্বর প্রশ্নটা হচ্ছে উক্ত বছরের মূলধন অনুপাতে মুনাফা বণ্টিত হলে মূল কত টাকা মুনাফা পাবে? আচ্ছা, এবার আমার কথাটা ভালো করে শোনো। এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে 1,50,000। এখান থেকে এই বেতনটা আমি বাদ দিব। বেতনটা কিন্তু 1 মাসের, মাসিক মানে 1 মাসের, এটাকে 12 মাসের বেতন বের করতে হবে। তো 2,500-রে 12 দিয়ে গুণ করলে কত হয় আনিকা? 2,500-কে 12 দিয়ে গুণ। হ্যাঁ, 30,000 টাকা। আচ্ছা, তারপরে প্রত্যেকটার মূলধনের সুদ বাদ যাবে। মূলধনের সুদ হচ্ছে 1 লক্ষ টাকার 10% করে 10,000, 2 লক্ষের 10% করলে 20,000, 3 লক্ষের 10% করে 30,000। তাহলে 30,000, 20,000, 10,000, 60,000। 60,000 আর এখানে বেতন কত টাকা বের হয়েছিল? বেতন বের হয়েছে 30,000। তাহলে 60,000-এর সাথে 30,000 যোগ করলে কত হবে? 90,000, রাইট? জি স্যার। আচ্ছা, এখন 90,000 টাকার থেকে 1,50,000 টাকা থেকে ওই 90,000 যে ব্যয় আছে এগুলো বাদ দিয়ে দেবা, বাদ দিয়ে দাও। 1,50,000 টাকা থেকে 90,000 বাদ দাও। 60,000। গুড। এই 60,000 টাকার উপরে আমি এখন অনুপাত করব। কিভাবে করব? এদের অনুপাত কি অনুপাতে বণ্টিত হয়েছে বলা আছে? কি মূলধন অনুপাতে। মূলধন অনুপাতে বের করতে গেলে আমাকে অনুপাত বের করতে হবে। 1 লক্ষ রেশিও, 2 লক্ষ রেশিও, 3 লক্ষ। সর্বোচ্চ শূন্য কাটবা, প্রত্যেকটা থেকে 5টা করে শূন্য কাটা যায়। 5টা শূন্য হবে, 1:2:3 হবে। হ্যাঁ, তাহলে 1:2:3-এর যোগ করলে হতে 6 হয়। তাহলে 60,000-এর 6 দিয়ে ভাগ। 6। আর হ্যাঁ, কত নাম্বার আছে? 2 নাম্বারে, তাহলে 2 দিয়ে গুণ। স্যার 20,000 টাকা। পক্ষ থেকে সবাইকে 20,000। ওকে, 20,000। অ্যান্সার দেখো 20,000। জি স্যার। এইবার জি, স্যার। 78 নাম্বারটা দেখো। 78 নাম্বার আর 79 নাম্বার হলে আমাদের এইবার আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এবং আনিকা অবশ্যই টিক দিও, কারণ এগুলা থেকেই পরীক্ষায় আসবে। এবং সিনাও টিক দিবা। দেখো, অংশীদার চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কি? অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কি? সম্পদ, দায়, মূলধন, উত্তোলন। দায়। হ্যাঁ, অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে দায় বলে, আর অংশীদারের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তকে বলা হয় সম্পদ। মাথায় রাখবো এটা ভালো করে, যে আমরা যখন অংশীদারদের চলতি হিসাব করি তখন ক্রেডিটের যে ব্যালেন্সটা বা দেওয়া বা বের হয়, ঠিক আছে, এটাকে বলা হয় দায়। অর্থাৎ অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্তকে বলা হয় দায়, আর ডেবিট উদ্বৃত্তকে বলা হয় সম্পদ।
এটা আমি তো একটা সূত্র শিখাইছিলাম যে ওটার সাথে মিলও আছে, যে আদম মানে কি? ক্রেডিট। আদম আয় দায় মালিকানা সত্য। হ্যাঁ, আয় দায় আর মূলধন বা মালিকানা সত্ত্বের মালিকানা ক্রেডিট। সত্য বা হ্যাঁ। হ্যাঁ, আর উৎসব উত্তোলন সম্পদ আর বা ডেবিট। উৎসব জি, আর ডেবিট উদ্বৃত্ত ডেবিট। অবশ্যই সম্পদ হবে, ক্রেডিট উদ্বৃত্ত অবশ্যই দায় হবে। আশা করি তোমরা ক্লিয়ার। এবং এই অধ্যায়ে এই কয়টা এমসিকিউ থাকবে, এর বাইরে কোনো এমসিকিউ থাকবে না, আর এগুলো বাইরেরটা গুলো পড়ার দরকারও নেই। ঠিক আছে? জি স্যার, জি স্যার।